আমি জাস্ট দুই একটি নাম বললাম, যে এক তারেক রহমান, দুই সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর, রাশেদ খান। এর বাইরেও অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে, তাদের হিস্ট্রিগুলো তারা বলতে পারবে, আমরা তো আর সবকিছু বলতে পারবো না। এমনকি এই আন্দোলনে জামাত এবং শিবিরের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে হেফাজতের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে। দলগুলো পিছনে থেকে ওই ছাত্রদেরকে সামনে রেখে তারা বলেছে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি, আমরা চাই সরকার পতন। সুতরাং যারা এই মুহূর্তে বলবে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল না, তারা ভুল বলবে। সুতরাং যে কোনো কিছু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন, তাদের মতামত রাখতে হবে। হ্যাঁ, যেহেতু রাজনৈতিক দলের ব্যাপারে আন্দোলন করে সফল হওয়া যাচ্ছিল না, সামাজিক আন্দোলন করে সফল হতে হয়েছে। এবং আরেকটি ব্যাপার হলো যে রাজনৈতিক দলের আন্দোলনে ভয়ে সাধারণ মানুষ অন্তর্ভুক্ত হচ্ছিল না। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য দল, আমরা সবাই মিলে আন্দোলন করেছি না, তো সাধারণ মানুষ তো নামছিল না ভয়ে। এমন না যে সমর্থন ছিল না, শেখ হাসিনার পতন চায় না, সেটি না, ভয়ে নামতে ছিল না। সামাজিক আন্দোলন তো ওই ভয়টা ওইভাবে কাজ করেনি, মানুষ সবাই নেমে গেছে। আর যখন 300 থেকে 400 জনকে হত্যা করা হয়েছে, তখন তার কোটা সংস্কার আন্দোলনের দাবি থাকে না, তখন সরকার পতনের দাবি। তখন ছাত্রদেরকে বলা হলো যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও, রাজনৈতিক দলগুলো সমস্ত শক্তি নিয়ে এবার ফাইট দিবে, হয় বাঁচবো বা মরবো। এই কথা ছাত্রদের সাথে সমন্বয় হয়েছিল। ছাত্ররা অস্বীকার যেতে পারবে না, কারণ আমরা তো তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, এইখানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটি অপরিসীম, অস্বীকার করার কিছু নাই। কিন্তু যাত্রাবাড়িতে লুঙ্গি পরে কাঁচামারা মানুষগুলো নেতৃত্ব দিয়েছে, তারা কারা? তারা কি ছাত্র? উত্তরাতে এরকম অসংখ্য মানুষ কাঁচা মেরে নেতৃত্ব দিয়েছে। মোহাম্মদপুরে টেলিভিশন চ্যানেলগুলোতে গোল করে দেখাচ্ছে এ কোন ছাত্র, লুঙ্গি পরা কাঁচামারা। আম জনতা, হকার, রিক্সা চালক সকলে নেমে গেছে, কোনো মানুষ বাঁচছিল না। এমনকি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা, আমার পরিচিত, তারা আন্দোলনে নেমে গেছে। সরকারি কর্মকর্তারা আন্দোলনে নেমে গেছে। আপনি কোনো একটি শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা, প্রত্যেকটা পর্যায়ের মানুষ নেমে গিয়েছে। হুজুররা নেমে গিয়েছে, আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে গিয়েছে। আপনি কাউকে বাদ দিতে পারবেন না। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন যদি বলা হয়, সেটি ভুল হবে। এই আন্দোলন আম জনতার আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কৃষক, হকার, শ্রমিক সবার আন্দোলন, সরকারি কর্মকর্তাদের আন্দোলন। এটি একটি সামগ্রিক আন্দোলন। এবং এই যে গণঅভ্যুত্থান, এটিকেই বলে যেখানে সবাই নেমে যায়। এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো এবং সংগঠন এবং সিভিল সোসাইটি, এদের ভূমিকা দরকার, এদের সহযোগিতা দরকার। যদি এই সরকার দলগুলোর সাথে বসে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসে তাদের সহযোগিতা চাই এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি টাইম, একটি ফ্রেম, একটি প্ল্যান, একটি রোডম্যাপ তৈরি করে, তাহলে সবকিছু সম্ভব। অন্যথায় রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আলাদা রেখে, সিভিল সোসাইটিকে আলাদা রেখে, শিক্ষকদের আলাদা রেখে শুধুমাত্র যদি তারাই করতে চায়, সেটি পারবে না। কারণ 17-18 জন এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে, তাদের মাধ্যমে আসলে সবকিছু সম্ভবপর নয়। যদি সম্ভবপর হতো তাহলে 300 এমপি লাগতো না। তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা বলেছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব। রাষ্ট্র সংস্কারের জন্য আপনার কতদিন সময় লাগবে আপনি নেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাড়াহুড়া করছি না। তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে চাই, কারণ আমরা জানি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যদি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার যে নীতি, ফ্রেমওয়ার্ক, প্ল্যানওয়ার্ক সেটি তৈরি করে না দিয়ে যায়। অর্থাৎ যা কিছু করার দরকার এই সরকারকেই করতে হবে। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু কিছু জিনিস স্পষ্ট করলে আসলে ভালো হয়। যেমন একটা মানুষ সাজলে ভালো লাগে না, ঠিক একইভাবে কিছু জিনিস স্পষ্ট করলে ভালো লাগে। তো এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সময় নেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সময় দেবো। কারণ 17 বছরের জঞ্জাল দূর করতে আসলে সময় দরকার। সুতরাং সময় নেন, কিন্তু কিছু জিনিস আসলে প্ল্যান ওয়ার্ক করে আমাদের কাছে প্রকাশ করেন, এটি ভালো লাগবে, মনে হবে যে আসলে হচ্ছে, কাজ হচ্ছে। আপনি একটু ফাস্ট যান, একটু ফাস্ট যান, স্লো না গিয়ে একটু ফাস্ট যান। আজকে একটা দৃশ্যমান কাজ করলেন, কালকে একটা দৃশ্যমান কাজ করেন, অর্থাৎ আপনাদের কাজগুলো দৃশ্যমান হতে হবে। আপনি পর্দার আড়ালে কাজ করলে মানুষ কিন্তু সন্তুষ্টি হবে না, রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হবে না। সুতরাং আমি কোনো টাইম বেঁধে দিব না, আমি বলবো তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। তবে তাদেরকে অবশ্যই তাদের প্রত্যেকটা কাজ মানুষের কাছে প্রকাশ করতে হবে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করতে হবে। তারা প্রতিটা দিন কি করছে সেগুলো মানুষের কাছে দৃশ্যমান হতে হবে। তাহলে তাদের উপর মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, দলগুলোর আস্থা, বিশ্বাস, ভরসার জায়গাটা থাকবে। আর যদি অস্পষ্ট থেকে যায়, কোনো একটা জিনিসও যদি অস্পষ্ট থেকে যায়, তাহলে ওই একটা জায়গা থেকে কিন্তু এক ধরনের অস্পষ্টতা ডালপালা মেলবে, ক্ষুদ্র থেকে বৃহত্তর সমস্যা সৃষ্টি হবে। সুতরাং আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটা রোডম্যাপ প্রকাশ করেন, এটি আমরা চাই।
এবং আমরা আস্থা বিশ্বাস রাখছি যে তারা সেটি করবে। হয়তো সময় নিচ্ছে, এখন যে অবস্থা সচিবালয়ের সামনে তো মানে ওই তারা দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ের সামনে, আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, হ্যাঁ সব জায়গায় আন্দোলন আন্দোলন আন্দোলন। আমরা তাদেরকে বলছিলাম যে আপনারা এই আন্দোলন করতে দিন না, কিন্তু উপদেষ্টা মহোদয়রা মনে করছিলেন যে আন্তর্জাতিক বিশ্বে যে ধরনের আপনার প্রেসিডেন্ট হাউসের সামনে আন্দোলন হয় আমরাও করতে দিব। কিন্তু বাংলাদেশে তো আপনার একটা আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, কিন্তু রিফরমেশন অফ মেন্টালিটি মানসিক সংস্কার সেটি হয় নাই। আমি আপনি তো আজকে পরিবর্তন হয়ে যায়নি। সুতরাং এই জায়গা থেকে আপনি চাইলেও সচিবালয়ের সামনে তাদেরকে অ্যালাউ যে করলেন, আমরা ওই শুরু থেকে যাদের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ হয়েছে বলেছি এখানে অ্যালাউ করেন না, আমাদের কথাই তো শেষমেশ মানতে হলো। সুতরাং আমরা এখনো পর্যন্ত বলবো যে বাংলাদেশের মানুষকে আইনের মধ্যে রেখে আসলে সবকিছু করতে দিতে হয়। এই দেশ আসলে এখনই আমেরিকা ইউরোপ হয়ে যায় নাই, যখন হবে তখন করবে, সমস্যা নাই। যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কড়াকড়ি জারি রেখে আসলে সবকিছু করতে হবে। একতলা বাসাগুলো ডুবে গিয়েছে, আমরা দেখে এসেছি যে এখনো একতলা বাসাগুলো ডুবে আছে। আমরা শুনেছিলাম যে দোতলা বাসা ডুবে গিয়েছে। আমরা একদম গ্রামের মধ্যে যেতে পারি নাই, কারণ আমরা ট্রলার ভাড়া করেছিলাম, ট্রলার দিয়ে আমরা মানে খুব বেশি দূরে আমরা যেতে পারি নাই। তো সেই জায়গা থেকে মানুষের কষ্ট, আমরা শহরের মধ্যে মানুষের যে কষ্ট দেখলাম, যে শহরের মধ্যে ট্রলার দিয়ে ঘোরা লাগতেছে শহরের মধ্যে, গ্রামের অবস্থা কি দেখেন। তবে এই জায়গায় কিছু আসলে ম্যানেজমেন্টের ঘাটতি। আমি আমার ফেসবুকে আমি যেটি এর আগেও আমি লিখেছি বা বক্তব্যে বলেছি বিভিন্ন প্রোগ্রামে, যে এই যে সমস্যা, এই যে বন্যার ভয়াবহতা, উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড তারা ছাড়া আসলে সাধারণ কোনো মানুষের পক্ষে এখানে গিয়ে ত্রাণ দেওয়া, উদ্ধার করা এটি সম্ভবপর নয়। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এই কাজগুলো করার জন্য সরকারকে কাজে লাগাতে হবে, সরকারের বাহিনীগুলোকে কাজে লাগাতে হবে। আমজনতা বরং ওইখানে বেশি বেশি যাওয়ার কারণে সমস্যা বেশি হচ্ছে, রাস্তায় জ্যাম তৈরি হচ্ছে এবং তারা খাবার দিচ্ছে, ওইখানে পৌঁছে দিচ্ছে, কিন্তু খাবারগুলো প্রপারলি ম্যানেজমেন্ট হচ্ছে না। সুতরাং আমি যদি মনে করি যে ঢাকা থেকেই সেনাবাহিনীর মাধ্যমে, তিন বাহিনীর মাধ্যমে এই খাদ্যগুলো সংগ্রহ করতে হবে এবং ঢাকা থেকে সেনাবাহিনীর মাধ্যমেই সেই ফেনী, কুমিল্লা ওইখানে পাঠাতে হবে, তাহলে যেটি হবে যে প্রপার ডিস্ট্রিবিউশন হবে এবং তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হবে, কাজগুলো করা সম্ভবপর হবে। আমরা যখন ট্রলার নিয়ে গেলাম দেখলাম যে 8-10 জন স্বেচ্ছাসেবী তারা আপনার দিয়ে ড্রাম দিয়ে তারা ভেলা বানিয়েছে, তার উপর করে খাদ্য নিয়ে একটা স্কুল যেখানে কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা যাচ্ছে। তো কিছু পথ যাওয়ার পরে তারা হাঁপিয়ে গেছে, বলছে তারাই মারা যাবে, তাদের লাইফ জ্যাকেট পরা। তারপর তারা অস্থির হয়ে গেছে, আমাদের ট্রলার দিকে বললো ভাই আমাদের রক্ষা করেন, আমরা যেতে পারছি না। তো আমরা মানবিকতার জায়গা থেকে আমরা তাদের ট্রলারে তুললাম, তাদের খাবারগুলো পৌঁছে দিলাম, আমরা এই কাজটি করেছি। তবে এই জায়গা থেকে আমার অভিজ্ঞতা হলো যে সাধারণ কোনো স্বেচ্ছাসেবী এখানে কোনো কাজ করতে পারবে না, বরং এইখানে সমস্যা সৃষ্টি হবে। তার থেকে বরং যেটি করা যায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সরকারকে এখানে কাজ করতে হবে, তাদেরকে দিয়ে, বাহিনীগুলোকে দিয়ে সব কাজ করাতে হবে। কিন্তু সেই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না। মানুষ আমাদের কাছে অভিযোগ দিয়েছে যে আমরা পানি পাচ্ছি না, আমরা খাবার পাচ্ছি না, আমরা এত কষ্টে আছে, আমাদের শিশুগুলো অনেক কষ্টে রয়েছে, আমাদের বাসায় বৃদ্ধ তারা চিকিৎসা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা বাড়িতে পানিবন্দী তাদেরকে সবাইকে ওইখান থেকে নিয়ে আসতে হবে, উদ্ধার করতে হবে এবং যে এলাকায় পানি নাই সেখানে তাঁবু টানিয়ে তাদেরকে রাখতে হবে, অন্যথায় বাসা বাড়িতে রেখে দিলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করবে। তো এটি আমি আহ্বান জানিয়েছি, আজকেও আপনাদের এই ভয়েস বাংলার মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। তো আরেকটি বিষয়ে একটু কথা বলি, গতকাল দেখেছেন যে সচিবালয়ে সেখানে আনসাররা কি ধরনের ভূমিকা রেখেছে। এইখানে আসলে কিছু তাদেরকে ডিল করতে আসলে কিছু ভুল হয়েছে। প্রথমত হলো যে ছাত্ররা যদি সবসময় এই যারা আন্দোলন করছে, মনে করো আনসারদের বিরুদ্ধে যদি ছাত্ররা এখানে নেমে যায়, তাহলে আনসার তো বিশাল একটা কমিউনিটি, তাদের পরিবার রয়েছে। সুতরাং ওই পরিবার এবং আনসাররা আরো তো ভুল বুঝবে ছাত্রদেরকে। সুতরাং সব আনসার তো খারাপ না, সেখানে হয়তো উস্কানি দিয়ে তাদের অধিকার আদায় করা হবে, তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, প্রেশার দিতে হবে। কিছু আনসার উস্কানি দিয়েছে এবং সেই আনসার তো শুধু আনসার না, তারা ছাত্রলীগ, যুবলীগের বা আওয়ামী সুবিধাভোগী। সুতরাং তাদের ফাঁদে পড়ে কিছু সাধারণ আনসার এখানে এসেছে যারা আমাদের পক্ষে ছিল, গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। সামগ্রিকভাবে আনসারদেরকে যদি আপনি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হন, সেটি আসলে হিতে বিপরীত হবে। আমি দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে বা একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যখন খবর পেলাম যে ওখানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, আমি সেখানে গেলাম। আমাদের অফিসে নেতা কর্মীরা এখনো যেমন ভরপুর, ওই সময় ভরপুর, সবাইকে নিয়ে মিছিল নিয়ে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে সেখানে প্রায় 1000 খানেক আনসার প্রেস ক্লাবের পাশ দিয়ে সচিবালয়ের রাস্তা, ওইখানে তারা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে। যার পরে আমাদের নেতৃবৃন্দরা ব্যারিকেড সরিয়ে দিল। আমি তাদেরকে বললাম যে আপনারা চলে যান। মাইকিং পুলিশ ওইখানে ছিল, পুলিশের মাইকটা নিলাম, আপনারা বললাম আনসার ভাইরা চলে যান। ছাত্র ভাইদেরকে বললাম কেউ ওদের গায়ে হাত দিবেন না, ওরা আমাদের ভাই, ওদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমি প্রত্যেককে সরাই দিলাম, যেটি অনেক টেলিভিশনে ইতিমধ্যে এসেছে। আমি বিভিন্ন জায়গায় আজকে গিয়েছি, সবাই বলছে যে রাশেদ আপনার এই ভূমিকাটা প্রশংসনীয়, যে আপনি ছাত্রদেরকে থামাতে চেষ্টা করেছেন এবং আনসারদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছেন।
আপনি দেখবেন যে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, আমি সেনাবাহিনীর সদস্যদেরকে বলেছি ভাই আপনারা হাত বাঁধে, এখানে সংঘর্ষ হতে দেওয়া যাবে না, আনসারদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে দিতে হবে, তারা সরে যাক। আই থিঙ্ক তারা একটা মেসেজ পেয়েছে যে এই আন্দোলন আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সংঘর্ষ না হয়। হ্যাঁ, আনসারদের দিকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ইট পাটকেল মারতেছিল, তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে। আমি তাদেরকে বলেছি যে আপনারা আপাতত যেহেতু সবাই ক্ষুব্ধ, আপনারা আপনাদের জামা খুলে ফেলাম। আমি নিজে বলেছি যে এই ড্রেস থাকলে মানুষ এখন ক্ষুব্ধ হচ্ছে এবং আপনারা সারেন্ডার করেন। তারা আমাকে চিনেছে, আনসাররা চিনে বলছে যে রাশেদ ভাই আমাদেরকে বাঁচান, এইভাবে আমাদেরকে বাঁচান। তারা এতটা নিরীহ সেখানে আমি দেখেছি, আমার অত্যন্ত কষ্ট লেগেছে। আমি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি এইভাবে হাত উঁচু করে, থামেন সবাই, এখানে সেনাবাহিনী আছে, যে সমস্যা হয়েছে এই সমস্যা সমাধান আমরা সবাই মিলে করবো। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি ভূমিকা রেখেছি, সবাই যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে। আমি যে সব করেছি আমি বলবো না, সেখানে প্রত্যেকে অনেকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। ছাত্রদেরকে যদি আপনি সবসময় মাঠে নামান আনসারকে প্রতিহত করার জন্য, রিক্সা চালকদেরকে প্রতিহত করার জন্য, বিভিন্ন এনজিও কর্মীদেরকে প্রতিহত করার জন্য, সেটি কখনোই ঠিক হবে না। তার মানে কি? তার মানে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ফাংশন করাতে হবে। পুলিশকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা নামেন, আপনাদেরকে আমরা নিরাপত্তা দিব। কালকে পুলিশকে আমি বলেছি, আপনি ওইখানে যে পুলিশরা গিয়েছিল আপনার 50-60 জন পুলিশ, তারা ভয়ে আসলে কোনো দিকে তারা কাজ করতেছে। আমি বললাম ভাই ভয় পান কেন? হ্যাঁ, তারা অসহায়ত্বের ছাপ। আমি বললাম আমি আছি, আমার সাথে চলেন, আনসারদেরকে সরিয়ে দিতে হবে। তারা গেল না, ভয় পাচ্ছে। পুলিশের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, এই ভয় আমাদের ভাঙাতে হবে এবং এই পুলিশকে দিয়ে ফাংশন করাতে হবে। যাদেরকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা কাজের জন্য মাঠে নামেন, আপনারা আপনাদের কাজে ফিরে যান, যে পুলিশ সদস্যরা নিজেদেরকে অপরাধী মনে করছে যে কাজে গেলে শাস্তি হবে, তাদেরকে বাদ দিয়ে দেন, চাকরিচ্যুত করেন এবং চাকরিচ্যুত করার পরে তাদেরকে গ্রেপ্তার করেন যে তারা আসলে অপরাধ করেছে, কেন তারা অপরাধ করেছে কি করেছে কিনা, কেন তারা কাজে যোগদান করছে না। এবং এই যে বিপ্লবী ছাত্র জনতা, এই বিপ্লবী ছাত্র জনতা তাদের যাদের পড়াশোনা আছে, যোগ্যতা আছে, তাদেরকে আপনারা নিয়োগ দেন, পুলিশে নিয়োগ দেন, বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেন। এই কাজগুলো করতে হবে। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা সবাই মিলে যদি আসলে তৈরি করতে না পারি, আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে না পারি, তাহলে দেশ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি, এই সরকারকে ফার্স্ট যেতে হবে, স্লো গেলে হবে না, পুলিশকে ফাংশন করাতে হবে। সেনাবাহিনী তো ফাংশন করছে, তবে এখানে একটি বিষয়, সেটি হলো সেনাবাহিনীর সদস্যদের বললাম যে আপনারা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তারা বললেন যে ভাই আমরা তো এই কাজগুলো পারবো না, আমরা তো কারোর বিরুদ্ধে যেতে পারবো না। অর্থাৎ সেনাবাহিনীর যে ফ্রেশ ইমেজ, তারা তাদের সেই ইমেজটা ধরে রেখে সব নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু এটি তো সবসময় সম্ভবপর হবে না, ফ্রেশ ইমেজ ধরে রেখে সব নিয়ন্ত্রণ করা। আর এটি সত্য, সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না, কারণ আস্থা ভরসার শেষ ঠিকানা হলো সেনাবাহিনী। সুতরাং তারা বিতর্কিত হোক, আমরা সেটি চাই না। তার মানে কি? তার মানে পুলিশকে ফাংশন করাতে হবে, র্যাবকে ফাংশন করাতে হবে, অন্যান্য বাহিনীকে ফাংশন করাতে হবে। সেই ফাংশনগুলো কিন্তু নাই। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সাধারণ গ্রামগঞ্জে দেখেন সাধারণ আমজনতা লাঠি হাতে পাহারা দিচ্ছে, ডাকাত আসলে প্রতিহত করছে। এগুলো মানুষ এখন রাস্তায় নেমে গিয়েছে। যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে, সেটি সাধারণ মানুষের কারণে। সাধারণ মানুষ কতক্ষণ এইভাবে ঘুম বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে এইভাবে মাঠে থাকবে? তার মানে কি? দ্রুত সময়ের মধ্যে পুলিশকে শক্তিশালী করতে হবে, পুলিশকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে। পুলিশ ফাংশন না করলে কিন্তু রাষ্ট্র চলবে না। সুতরাং পুলিশ ভাইদেরকে বলবো যে আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি, আপনাদের সাথে আমরা থাকবো, আপনারা ফাংশন করেন। যে সকল পুলিশ কর্মকর্তারা, যে সকল পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত কাজে যোগদান করেননি, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কাজে ফিরে আসুন। আরেকটি বিষয় বলতে চাই যে পুলিশের নামে উল্টা পাল্টা মামলা দিবেন না, যাকে তাকে হয়রানি করবেন না। আপনার ভালো লাগে না এই জন্য আপনি তার নামে মামলা দিয়ে হয়রানি করবেন না। আমার একজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার নামে মামলা হয়েছে, সে পুলিশের এএসপি, সে হিন্দু। তো যাই হোক, সে কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছে যে বন্ধু আমাকে সেভ করো, আমি এখানে এইটা করি নাই, সেটা করি নাই। এবং আমি আসলে ওই 18 সালের আন্দোলনে সে আমাদের সাথে ছিল। আমি as far as I know যে আসলে ছেলেটা খারাপ না। এখন ওই সময় সে কি করেছে I don't know, কিন্তু আমি যতদূর তাকে জেনেছি বুঝেছি ছেলেটা ভালো, কিন্তু তার নামে মামলা হয়েছে। কারণ আমি আসলে তাকে কিভাবে সেভ করবো? তার বিষয়ে কোনো কথা বলতে গেলে অনেকে মনে করবে যে রাশেদ তার বন্ধুকে সেভ করতে চাই। তো এই জন্য আমি যেটি চাই যে মামলা যেগুলো হয়েছে এগুলোর যথাযথ তদন্ত না করে কাউকে গ্রেপ্তার যাতে না করা হয়, বিশেষ করে পুলিশের।